প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আরামবাগ টিভির যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নতুন নাম্বার এখানে দিয়েছি। আগের যে নম্বরটা সেটাকে স্টপ করা হয়েছে কারণে, কোনো একটা কারণে। তো নতুন নাম্বার এখানে দেওয়া হয়েছে এবং ইমেল অ্যাড্রেস যেটা সেটাই থাকছে। তো যাতে এটা চোখে পড়ে, তো সেই জন্যে কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ আমি জানি 2-3 দিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই পাচ্ছেন না, মানে ওটা বন্ধ রাখা হয়েছিল। তো আজকে থেকে এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হলো, এখানে যোগাযোগ করতে পারবেন, ফোনও করতে পারবেন। কিন্তু একটা অভিযোগ আমি শুনি যে ফোন করি, ফোন তো আপনারা ধরেন না, এটা সম্ভব হয় না। আপনারা জানেন তো আমি ওয়ান ম্যান আর্মি, তো এত ফোন ধরতে গেলে আর কোনো কাজ হবে না। তাই আমি যেটা বলি, যাদের কিছু বলার আছে তারা প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে বিষয়টা লিখে পাঠান। কথা বলতে চাই বললে শুধু হয়ে যাবে না, কি কথা কি বিষয় একটু লিখে পাঠান। সবাই তো কথা বলতে চাইছেন, ফোনটা দেখালে দেখবেন সারাক্ষণই চলছে। তো আচ্ছা, আগের যে নম্বরটা সেটাতে হোয়াটসঅ্যাপ না করা গেলেও এমনি ফোন করার জন্য ওটা আছে, কারণ অনেকে তাতে এখনও যোগাযোগ করছেন। কিন্তু আমি চাইবো যে এই নাম্বারটা প্রত্যেকে সেভ করে নেবেন। তো প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে যেটা বলবেন আপনাদের বিষয়টা, সেটা বলার পরে যদি আমি মনে করি যে এটা আমার সাবজেক্ট, এ নিয়ে আমারও কিছু বলার আছে বা বলতে পারি, তখন আমি রিং ব্যাক করব। বুঝতে পেরেছেন? সবাই ফোন করবেন, ফোন করলেই যে ধরবো এটা সম্ভব না। আর গুড মর্নিং, গুড নাইট এইসব বলার জন্য দয়া করে ফোন করবেন না, কারণ প্রচণ্ড চাপ তৈরি হয়। ভালোবাসেন আপনারা অনেকে আমাকে, আমি জানি, কিন্তু টেকনোলজি তারও তো একটা লিমিটেশন আছে না, টেকনোলজি তো সেখানে একটা সমস্যা তৈরি হয়, প্রেশার তৈরি হয়। এত ফোন আসে, এত হোয়াটসঅ্যাপ আসে যে হোয়াটসঅ্যাপও জ্যাম হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যায়, স্লো হয়ে যায়। ফলে জরুরি প্রয়োজন ছাড়া মানে অযথা হোয়াটসঅ্যাপ, অযথা ফোন দয়া করে কেউ করবেন না। যদি কিছু বলার থাকে আমার বিষয়ে, যদি প্রশংসাও করতে চান করতে পারেন, কিন্তু তার জন্য তো কমেন্ট বক্স আছে, তো ওখানে করুন না, তাহলে আমার এখানে চাপটা তৈরি হয় না। একটু মেনটেন করবেন, আমারও যে সমস্যাটা আছে, লিমিটেশন, সেটাও একটু বোঝার চেষ্টা করবেন। নতুন একটা নাম্বার দিলাম, আগের নাম্বারে অনেক সমস্যা হচ্ছিল, ওখানে ফোন করলে, হোয়াটসঅ্যাপ কল করলে কেটে যেত, ঠিক করে হতো না। তো সেই জন্য নতুন একটা নাম্বার দেওয়া হলো। তো যাই হোক, এটা সেভ করে রাখবেন, এই নাম্বারই যোগাযোগ রাখবেন আরামবাগ টিভির সঙ্গে। কিন্তু দর্শক, এখন আমি যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে আমি দেখলাম জাস্ট কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে, তসলিমা নাসরিন উনি একটা পোস্ট করেছেন ওনার ফেসবুক অ্যাকাউন্টে। সেটা হচ্ছে এটা, নিজেই পোস্ট করেছেন ওনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে। 20 বছর পরে মুক্ত পশ্চিমবঙ্গে ফিরছেন মৌলবাদ বিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক কবি লেখক তসলিমা নাসরিন। মানে এটা কেউ একজন বানিয়েছেন, বানিয়ে উনি আবার সেটাকে পোস্ট করেছেন। 1 আগস্ট শনিবার সন্ধ্যা 5:30 রবীন্দ্র সদন, কলকাতা। প্রবেশ আমন্ত্রণমূলক, আচ্ছা, ছোট করে লেখা। উদ্যোগে ও আয়োজনে সেকুলার মিশন HRBFF পশ্চিমবঙ্গের জন্য। যোগাযোগ বলে আবার কিছু নাম, ফোন নাম্বার দেওয়া হয়েছে, যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। তো এ হচ্ছে বিষয়। সত্যি অনেক দিন পরে তসলিমা নাসরিন তিনি বাংলাতে আসছেন। তার এই বাংলায় থাকা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছিল, অনেক জট পেকেছিল, অনেক গণ্ডগোল হয়েছিল, দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ইদ্রিস আলীর কথা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে। পাক সার্কাস 7 পয়েন্টে কী ঘটনা সেই সময় ঘটানোর চেষ্টা হয়েছিল, পুলিশ কীভাবে সামাল দিয়েছিল। আমি তখন কলকাতায় থাকতাম, মিডিয়া হাউসে, আমারও মনে পড়ে এইসব। তারপর আরও অনেক বিতর্ক তৈরি হয়েছে, এখানে রাখা যাবে না। আর তৎকালীন বাম সরকার তারা নিরপেক্ষ সেকুলার বলে বলতো, সেই জন্যে সাম্প্রদায়িক মানে কিছু বিষয় যদি হয় কাউকে নিয়ে, তাকে রাখতে দেওয়া যায় না, তো চলে যেতে হয়েছিল। কিন্তু এখন বাম তো চলে গেছে আগেই, তারপরে বামের পরে যারা এসছিল তারাও তো এইসবকে একদম করতো না, কারণ মুসলিম ভোটটা তাদের কাছে একটা বড় ব্যাপার ছিল, তোষণের ব্যাপার ছিল, কানা মানে।
তাহলে মুসলিম সরকার বিরোধী হয়ে যাবে, ফলে একেবারেই আনা যাবে না। উনি যেন কখনো কখনো চেষ্টা করেছেন পরিবর্তনের পরে যদি এখানে আসা যায়, কারণ বাংলার সঙ্গে ওনার একটা আত্মিক টান তো থাকবেই না, কারণ বাঙালি ওপার বাংলার হলেও বাংলা ভাষা এক, সাহিত্য অনেক মিল আছে। তো উনি আসতে চেয়েও ছিলেন, কিন্তু না, আগের সরকারও এ করেনি। কিন্তু যখন এই আগের সরকারটাও চলে গেল, এবার যখন নতুন সরকার এসছে, নতুন সরকার অনেক মুক্তমনা যেটা বলার চেষ্টা করছে, তো সেখানে উনি আসার সাহস পাচ্ছেন বা ওনাকে আনার সাহস পাচ্ছেন উদ্যোক্তারা, বা মানে এইরকম একটা প্রোগ্রাম হতে চলেছে পশ্চিমবঙ্গে। তারপর উনি কী করবেন সেটা পরের বিষয়, এখানে থাকবেন না আবার যাবেন সেটা অন্য বিষয়। কিন্তু উনি আসছেন, ওনার প্রোগ্রাম হচ্ছে এবং সেটাকে ফলাও করে প্রচারে আনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তার মানে ওই ভয় আউট ভরসা ইন হয়েছে আর কি। সেই জন্যে তসলিমা নাসরিন তিনিও মানে আসতে চলেছেন, মানে ভয় আউট ভরসা ইন, কলকাতায় আসছেন তসলিমা নাসরিন, যদি ছন্দে বলি আর কি। তো উনি আসছেন, তো আমার মনে হয় না আর কিছু হবে, আর কিছু হওয়ার কথাও না। যদি শাসক সরকার স্ট্রং থাকে না, তখন কেউই কিছু করতে পারে না। আর যখন সরকার শাসক তোষণের রাজনীতি করে, ভোট বাক্সের কথা মাথায় রেখে ইস্যু ভিত্তিক তারা অবস্থান নেয়, তখনই গন্ডগোল দাঙ্গার পরিস্থিতি হয়। আমি আপনাদেরকে বলে রাখছি, তসলিমা নাসরিন আসছেন, তো যদি আসেন 1 আগস্ট দেখবেন কোথাও কিচ্ছু গন্ডগোল হবে না, কোনো টু শব্দ হবে না। অথচ সেই লোকগুলোই কিন্তু আজকে বাংলাতে আছেন। কিছু মানুষ মারা গেছেন, সেটা অন্য বিষয়, কিন্তু আছেন তো, ওইরকম সেন্টিমেন্ট নিয়ে চলা লোকজন আছেন তো, দেখবেন কোনো টু শব্দ কিছুই হবে না। তসলিমা নাসরিন আসবেন, ওনার ভাষণ রাখবেন বা যা যা কর্মসূচি সেটা হবে, অনেকে হয়তো ওখানে সামিলও হবেন, প্রোগ্রাম করবেন, থাকলে থাকবেন, চলে গেলে চলে যাবেন, দেখবেন কোনো টু শব্দ কিচ্ছু হবে না। এই 2 মাসের পরিবর্তিত সরকার তাদের অবস্থান যেটা ব্যক্ত করে দিয়েছে মানুষের কাছে, যে কটা হলো আর সেটাও হবে না। আমি বারবার উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, যেমন এতে হয়েছে পাকসার কাছে 7 পয়েন্টে তাড়াহুড়ো করে খুব লেগে পড়েছিল, তাদেরকে এমন টাইট দেওয়া হয়েছে, আর ওখানে কোনো অবস্থান বিক্ষোভ। এবং দেখুন, তসলিমা নাসরিন আসছেন, এইসব ব্যাপার হলে ওই 7 পয়েন্ট ওইসব এলাকাতেই বিক্ষোভ মিছিল হয়ে থাকে, ওইসব এলাকাতে। কিন্তু ওখানে নতুন মুখ্যমন্ত্রী যা করে দিয়ে এসছেন, কোনো কিছু দেখতে পাবেন না, ওখানেও দেখতে পাবেন না, পুষ্পার এলাকাতেও দেখতে পাবেন না, বারুইপুরেও দেখতে পাবেন না, কোথাও দেখতে পাবেন না, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলি। দেখছেন তো পরিবর্তনটা কেমন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি হাঁকডাক ছিল, কথায় কথায় রাস্তায় নেমে পড়বো, রাস্তা ঘেরাও করে ফেলবো, আগে জেলাকে টাই দিই তারপর কলকাতায় আসবো, নেমেও পড়তেন। সেই লোকটি মসজিদে এখন নামাজ পড়া বন্ধর কথা হয়েছে এয়ারপোর্টের ওখানে, মসজিদে নামাজ পড়া বন্ধ মানে বিরাট ব্যাপার তাদের কাছে, সেটা নিয়েও বলছেন রাস্তায় নামবেন না, কেউ রাস্তায় নামবেন না, দেখি সরকার কি করে, সরকারের উপরেই ছেড়ে দিচ্ছি, মানে এই টাইপের ব্যাপার। পুরো সুর নরম হয়ে গেছে। যদিও এই রাস্তায় নামা বা এই মসজিদ ইস্যু এগুলো জাস্ট ক্রিয়েট করা পলিটিক্যাল স্বার্থে ওনারা করেন, সুরসুরি দিয়ে ওনাদের একটু ওই ফ্যান ফলোয়ার ব্যাপার আছে না, বা কারবারটা একটু ভালো হয় যাতে, সেটা করেন ওনাদের একটা রেটিং আনার জন্য। আর পলিটিক্যাল পার্টির লোকেরা ইন্ধন দেয়, তোষণ করে, যাতে ভোট বাক্সে পুরো ওই সেকশনের ভোটটা প্রতিফলিত হয়। এটা কিন্তু আদতে ওইগুলোর কোনো ভ্যালুই নেই। আমি আগের দিনও বলেছি যে মসজিদ নিয়ে তো কথা বলা হচ্ছে। আচ্ছা, একটা মসজিদ যদি ওখানে না হয়ে পাশে হয়, সমস্যা কোথায়? প্রশ্ন তো এখানে যে এতদিন কেন ওটা সমস্যার সমাধান হয়নি, কেন জিয়ে রাখা হয়েছিল? নতুন সরকার এসছে, মানে একেবারে ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে বন্ধ করে দিয়েছে নামাজ পড়া। ওখানে নামাজ পড়ার জায়গা তো বহু আছে। আপনারা তো রাস্তা তো নামাজ পড়েন, তো রাস্তাতে নামাজ পড়লে যদি নামাজ হয়ে যায়, তাহলে ওই এয়ারপোর্টের ভিতরে মসজিদেই নামাজ পড়তে হবে, এ আবার কেন আবদার আসলো? যেখানে সেখানে রাস্তায় নামাজ পড়তে শুরু করে দেন, ট্রেনে তো নামাজ পড়তে শুরু করে দেন। তো নামাজ যখন সব জায়গাতেই হয়, যেখানে খুশি পড়লে পড়া যায়, জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে, তো তখন কেন তো যে ওই মসজিদেই পড়তে হবে? আরে হোক না পুরনো মসজিদ, পুরনো মসজিদ বলে কি ওখানে কিছু গাড়া আছে নাকি যে ওখানে ছাড়া হবে না? যেমন দেখবেন অনেক মন্দিরের ব্যাপার থাকে, মন্দিরের অনেক একটা হিস্ট্রি থাকে, একটা পৌরাণিক কাহিনী থাকে একটা জায়গা বিশেষে, কিন্তু মসজিদে তো ওরকম সিস্টেমও নেই যে ওই মসজিদটার ওখানে মসজিদ কারণ ওখানে এই ছিল, ইসলাম ধর্মের অমুক জিনিস গিয়ে পড়েছিল, এরকম তো ব্যাপার নেই। তো ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে মুসলমানদেরই তো উচিত ছিল যে আমরা অন্য একটা জায়গায় মসজিদ করে নিচ্ছি, বা খুঁজে বলতে পারেন যে জায়গাটা ছাড়ছি, আমাদের একটা জায়গা অন্যদিকে একটা ব্যবস্থা করে দিন, এটা বলে ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে মানে হাসতে হাসতে দিয়ে দেওয়া দরকার ছিল। আর সিদ্দিকুল্লাহ বলছেন আমরা মসজিদ দিতে পারি না, ওটা আল্লাহর ঘর, তো নিজেরা দিতে পারি না, ও নিজেরা দিতে পারে না, অন্যজনেরা ভেঙে নিলে মানে আপনারা দায়মুক্ত হয়ে গেলেন। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো?
আমি আগের দিনও বলেছি, ইসলাম কি বলেনি দেশকে ভালোবাসতে, দেশের সিকিউরিটি আঁটাসাঁটা রাখতে? ইসলাম কি বলেনি? বলেছে, আপনারা ব্যাখ্যা করেননি। তো ওই অ্যাঙ্গেলে ব্যাখ্যা করলেই তো কোনো দায়িত্ব থাকবে না আপনাদের যে আল্লাহ রেগে যাবেন, আমরা দিতে পারি না। যখন ইসলামও বলা আছে দেশকে ভালোবাসো, দেশের নিরাপত্তা সব কিছু আঁটাসাঁটা করো, সব করো, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করো, তো সেই দিক দিয়েই তো মসজিদটা দিয়ে দেওয়া যায়। একটা এয়ারপোর্ট আছে, ব্যাখ্যাটা সায়েন্টিফিক হতে হবে। আপনাদের ব্যাখ্যা শুধু পুরনো কাহিনী অনুযায়ী ব্যাখ্যা দিচ্ছেন, এটা হয় না। আধুনিক অ্যাঙ্গেলে ব্যাখ্যা দিতে হবে। প্রত্যেকটা লাইন কোন প্রেক্ষিতে বলা হয়েছিল, সেই প্রেক্ষিতে এখন কি দাঁড়াচ্ছে, সেই আঙ্গিকে ব্যাখ্যা দিতে হবে, তবে সঠিক ব্যাখ্যা হবে আর সবাই শান্তিতে থাকতে পারবো, দেশও এগোবে। আমি এটা নিয়ে অনেকবার বলেছি। এবার তসলিমার কথাতে আসি। তসলিমাকে তাড়িয়ে কি লাভটা হয়েছে আমাকে বলুন। পশ্চিমবঙ্গ থেকে, আচ্ছা বাংলাদেশ থেকে তাড়িয়েছে, সে বাংলাদেশের পলিটিক্স ছেড়ে দিন, ও নিয়ে আমি আর বলতে চাই না। কিন্তু এই বাংলায় যখন এসেছিলেন তাকে তাড়িয়ে কি লাভটা হয়েছে? পশ্চিমবঙ্গের থেকে উনি কি করতেন, আর পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে যেখানে আছেন সেখান থেকে কি করতে উনি বন্ধ রেখেছেন? ওনার যে অবস্থান আজও তো বদলাননি। উনি যে 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 কারণে বিতর্কে পড়েছিলেন সেই সব কারণ, মানে সেই সব অবস্থান থেকে আজও তো বদলাননি। আর আজকালকার ডিজিটাল মিডিয়ার যুগ, যেখানে খুশি বসেই নিজের বার্তা মানে দেওয়া যায়। তো উনি যেখানে আছেন সেখান থেকে তো ওনার অবস্থান, ওনার বক্তব্য তো পেশ করে চলেছেন। তাহলে পশ্চিমবঙ্গে রাখতে না দিয়ে কি কি লাভটা হলো? এক। দ্বিতীয়, আমি শুনেছি মানে যারা জলসা করেন মৌলভী সাহেবরা, তারা সব ব্যাখ্যা দিয়ে থাকেন জলসাতে, যে শয়তান বলে একটা জিনিস আছে। শয়তান, হ্যাঁ, মানুষ এবং মানে যারা ভালো, যারা তারা ইসলামের অনুসারী, আর শয়তান মানে বিরুদ্ধ। তো শয়তান আছে, তো সে তো আপনারাই তো বলে থাকেন শয়তান চারিদিকে ঘুরছে। তো শয়তান চারিদিকে ঘুরছে, ঘুরুক না। আপনি যদি ঠিক থাকেন, যারা বলছেন আমরা ভালো, তো শয়তান চারিদিকে আছে, তারপরও আপনারা ভালো আছেন কি করে? তার মানে আপনি ঠিক আছেন এটা বলতে চাইছেন। ধরুন আপনারা মনে করছেন তসলিমা নাসরিন একজন শয়তান, ইসলাম বিরোধী শয়তান, তো সমস্যা কোথায়? আপনি না মানলেই, আপনি ওনার কথা না শুনলেই তো হয়ে গেল। তো ওনাকে তাড়াতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা কেন? যদি আপনার পছন্দ না হয় ওনার বক্তব্য, ওনার কাজকর্ম, আপনি এড়িয়ে থাকবেন। তো ফলে তাড়িয়ে করে কি লাভটা হয়েছে আজ পর্যন্ত আমাকে বলুন তো? তাড়িয়ে তসলিমা নাসরিনের অবস্থানটা কি পরিবর্তন করতে পেরেছেন? পারেননি তো। তাহলে তাড়িয়ে কি লাভ? ফলে এটা যত হিসাব করবেন তত বিতর্ক তৈরি হবে। আপনারা যেগুলোতে ভয় পান, আমাদের শেষ করে দিচ্ছেন, এই করে দিচ্ছেন, সেই করে দিচ্ছেন, ইসলামকে ধ্বংস করে দেওয়ার। আর ইসলামকে ধ্বংস করে দেওয়া একজন মানুষ করে দেবেন? ধ্বংস করার চেষ্টা তো বহু যুগ ধরে হয়ে আসছে। ধ্বংস কি হয়ে গেছে? আসলে আপনার মনটা ওই রকম, নিজের বিশ্বাসটা নিজের জায়গায় রাখেন না। হাই, কে এ করে দিচ্ছে, কে সে করে দিচ্ছে। আপনার নিজেরই ইমান ঠিক নেই, আপনার নিজেরই ইমান দুর্বল, সেই জন্য একে তাকে ভয় পান। আর নিজের ইমান ঠিকঠাক থাকলে আপনি কোথায় কে কি বলছেন, কে কি করছেন আমার দেখার দরকার নেই। বাড়িতে বসেও থেকেও, ঘরের কোণে থেকেও ইমানদার হওয়া যায়, আর ঘরের কোণে নামাজ পড়েও জান্নাতবাসী হওয়া যায়, এটা আমরা কথা বিশ্বাস করি। তো ফলে এইসব করার কি আছে? আসুন, উনি ওনার মত প্রকাশ করছেন, করুন। যদি ওনার মতটা যুক্তিহীন হয়, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ওখানে গিয়ে মত প্রকাশ করতে হবে, পোস্টার লাগিয়ে নিয়ে গিয়ে হই হই করতে হবে, ওরকম দরকার নেই তো। আপনি সোশ্যাল মিডিয়াতে নিজে বলুন যে তসলিমা নাসরিন এইসব কথা বলেছেন, এর কোনো ভিত্তি নেই, এই দেখুন আমরা বলছি। যদি আপনার যুক্তি থাকে, আনাড়ি না হয়ে, আপনার কথা যুক্তির গ্রাহ্য হলে মানুষ শুনবেন। এটাই তো একটা সুস্থ পরিবেশের লক্ষণ। তো সেসব না করে হই হই করে কিছু লাভ নেই। আর আবার বলছি, তসলিমা নাসরিন আসছেন বলে যে খবরটা এসছে, আমি নিশ্চিত একটা টু শব্দ এখান থেকে আর কিন্তু কেউ দেখবেন করছেন না। এটাই পরিবর্তন, এবং এটা দরকারও আছে। এই অহেতুক ধর্ম করে চাচামেচি না করে প্রকৃত শিক্ষা, আর্থিক উন্নতি, এদিকে নজর দিন। এত ধর্ম নিয়ে মাতামাতি করতে হবে না। নিজের ধর্ম নিজে পালন করুন। উপরওয়ালার কাছে যেভাবে যা চাইতে হয়, চান যে নিয়ম কারণ আছে, আধ্যাত্মিক রীতি, ওটা করুন। এই সব নিয়ে বেশি পলিটিক্স আর বেশি হই হই করতে যাবেন না। তাতে আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল, আর দেশটাও এগোবে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।